কবি রবীন্দ্রনাথের ভক্ত হবে, জমিদার রবীন্দ্রনাথের ভক্ত নয়। বিপ্লবীদের মধ্যে অনেকের ফলে ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে। আমরা রাজনীতির জন্য প্রতিদ্বন্দ্বিতা করব, কিন্তু একে অপরকে শত্রু জ্ঞান করব না। আমি দুটো প্রশ্ন দিয়ে আলোচনা শুরু করি। একটা প্রশ্ন হলো যে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা কেন পরাজিত হলেন, আর দ্বিতীয় প্রশ্ন যে যখন তিনি পরাজিত হলেন সেই সময় দিল্লিতে শাসন ছিল মোগল সম্রাটের, তখনও কিন্তু ইন্ডিয়া ওয়াজ মোগল ইন্ডিয়া, তাহলে তাকে সহায়তা করতে দিল্লি থেকে কেউ আসলেন না কেন? দুটো প্রশ্ন দিয়ে শুরু করলে আমরা প্রেক্ষাপটটা বুঝতে পারব এবং বর্তমান অবস্থার সাথে তুলনা করতে পারব। প্রথমে আসি আমি যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা সিরাজউদ্দৌলাকে হটিয়ে আর একজনকে ক্ষমতায় বসাতে চেয়েছিল কেন? কারণটা সম্পূর্ণভাবে অর্থনৈতিক। ইট ওয়াজ অ্যান ইকোনমিক ওয়ারফেয়ার। এই বিষয়টা আগে আমাদের বুঝতে হবে, এই যুদ্ধের পেছনের উদ্দেশ্যটা বুঝতে হবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি তারা বণিক ছিল, বণিক হয়ে এসেছিল এই দেশে, এবং তারা এখানে এসেছিল ব্যবসা করবার জন্য, বাণিজ্য করতে এসেছিল। বাণিজ্য করতে আসার পরে তারা যখন সরকারের যে রাজস্ব সেটা দিচ্ছিল না, সেই ব্যাপারে তরুণ নবাব সিরাজউদ্দৌলা, তিনি দেশপ্রেমিক নবাব ছিলেন এবং তিনি কঠোর অবস্থান গ্রহণ করেছিলেন এবং তিনি বলেছিলেন যে রাষ্ট্রের যে রাজস্ব এটা দিতে হবে। ব্রিটিশরা সেটা দিতে অস্বীকার করেছিল এবং এখান থেকেই বিরোধের সূত্রপাত। এবং তারপরে তারা যুদ্ধ করলো। এটাকে যুদ্ধ না বলে যুদ্ধের নাটক বলা যেতে পারে, আপনারা সবাই জানেন, কাজে ডিটেলসে আমি যাচ্ছি না, এটা আপনাদের জানা যে সেই যুদ্ধে সিরাজউদ্দৌলার পাশে বলতে গেলে কেউই দাঁড়ান নাই। তখনকার যারা ইকোনমিক, এখন আমরা অলিগার্ক বলি না, তখনও কিন্তু অলিগার্ক ছিল। রায়বল্লভ, তারপরে জগৎ শেঠ। জগৎ শেঠের সব থেকে বড় ব্যাংক ছিল জগৎ শেঠের। সো এখনকার অলিগার্কদের চিন্তা করেন, আমি নাম বলছি না, তাদেরকে চিন্তা করলে আপনারা বুঝতে পারবেন যে জগৎ শেঠ কে ছিলেন, উমিচাঁদ কে ছিলেন। এরা কিন্তু সবাই তখনকার অলিগার্ক ছিল। তো এই অলিগার্কদের সাথে ব্রিটিশরা যোগাযোগ স্থাপন করে এবং যোগাযোগ স্থাপন করে তাদেরকে লোভ দেখানো হয় যে আমরা যদি ক্ষমতায় আসি, তারা সরাসরি ক্ষমতায় আসতে চায় নাই, তারা মীর জাফরকে ক্ষমতায় বসাতে চেয়েছিল, তাহলে পরে অলিগার্কদের ব্যবসার আরও সুযোগ বাড়বে, এইটা তাদেরকে লোভ দেখানো হয়েছিল। আর একটা সমস্যা যেটা ছিল সেটা হলো যে আমরা যেটাকে প্রাসাদ ষড়যন্ত্র বলি, কারণ সিরাজউদ্দৌলার যারা কাজিন ছিলেন তারা সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ছিলেন, কাজে তারাও একদিক থেকে পেছন থেকে ছুরি মেরেছিলেন সিরাজউদ্দৌলাকে। তার খালা ঘসেটি বেগম, নাম শুনেছেন। শওকত জং ছিলেন যার পুত্র, অবশ্য শওকত জং তার আগেই মারা গেছিলেন, যুদ্ধে পরাজিত হয়েছিলেন তিনি সিরাজউদ্দৌলার কাছে। তো সুতরাং পুরো উদ্দেশ্যটাই ছিল ব্রিটিশদের বাংলার যে সম্পদ সেটাকে লুণ্ঠন করা, কারণ বাংলা তখন সব থেকে সমৃদ্ধশালী প্রদেশ ছিল ভারতের। এই যে বিশাল অঞ্চল, সেই অঞ্চলের মোগল ভারতের সব থেকে সমৃদ্ধশালী প্রদেশ ছিল বাংলা, এবং ব্রিটিশরা সেই বাংলার সম্পদ লুণ্ঠন করতে চেয়েছিল। আপনাদেরকে সেই সময়ের সম্পদের একটা এক্সাম্পল দেই আপনাদের। সারা পৃথিবীর যত জিডিপি, তার 25% জিডিপি শুধু ইন্ডিয়াতে তৈরি হতো। ইন্ডিয়া প্রডিউস করতো 25% জিডিপি অফ দ্য এন্টায়ার ওয়ার্ল্ড। এখন আমরা আমেরিকাকে বলি না খুব বড় লোক, আমেরিকা খুব ধনী দেশ। আমেরিকা এখন 26% জিডিপি ওয়ার্ল্ডের তারা ইনকাম করে। তার মানে এখনকার যে আমেরিকা সেটা তখনকার ইন্ডিয়া ছিল। মোগল ইন্ডিয়া ছিল আজকের আমেরিকা। এটা অনেকেই আমরা জানি না, এগুলো জানা দরকার, এই ইতিহাসগুলো। তাহলে এই সম্পদের প্রতি চোখ পড়েছিল ব্রিটিশদের এবং তারা এই সম্পদ লুণ্ঠন করতে চেয়েছিল, এবং লুণ্ঠন করতে গিয়েই
সিরাজউদ্দৌলা যুদ্ধের নামে এক নাটকে তিনি পরাজিত হলেন। সে কাহিনী আপনারা সবাই জানেন। একটু আগে সিরাজউদ্দৌলার যে বিখ্যাত নাটক, সেখান থেকে কয়েকটা লাইন আপনাদেরকে খুব সুন্দর আবৃত্তি করে শুনিয়েছেন আপনাদের প্রিয় অধ্যাপক। তো আপনারা এটা জানেন, সিরাজউদ্দৌলা অনেকে সিনেমা দেখেছেন, নাটক দেখেছেন, তা কাজে এগুলো আপনারা জানেন। এবং আপনারা চিন্তা করে দেখুন, তাহলে আমরা প্রথম প্রশ্নটা বোধহয় জবাব পেলাম যে কেন সিরাজউদ্দৌলা হেরে গেছিলেন। কারণ হচ্ছে, এক হচ্ছে ইউনিটি ছিল না, ওনার নিজের মধ্যে ইউনিটি ছিল নিজেদের মধ্যে। আর একটা ছিল সম্পদের লোভ। সম্পদের লোভ যেমন বিদেশিদের ছিল, সম্পদের লোভ তৎকালীন অলিগারদের ছিল। এই সমস্ত কারণে এবং ক্ষমতায় বসার জন্যে মীর জাফর নিজে নবাব হওয়ার জন্যে ষড়যন্ত্র করে সিরাজউদ্দৌলাকে যুদ্ধে হারিয়ে দিয়েছিল। এবং তো কেন তাহলে মোগলরা সাহায্য করলেন না? সময়টা কি? সময়টা মনে রাখতে হবে 1757 সাল। 1757 সালে মোগল সম্রাট কে ছিলেন? আমি প্রশ্ন করে আপনাদেরকে বিব্রত করবো না, অনেকেই হয়তো বলতে পারবেন না। আলমগীর দুই। আলমগীর দুই ছিলেন তখন মোগল সম্রাট। বাট মোগল সাম্রাজ্য তখন বলতে গেলে ব্যাংকরাফট, তাদের নিজেদেরই টাকা পয়সা নেয়। সুতরাং তারা যে সাহায্য করবে, সাহায্য করার জন্যে তাদের মিলিটারি পাওয়ারও ছিল না, তাদের ইকোনমিক পাওয়ারও ছিল না। এবং তখন মারাঠাদের উত্থান হয়েছিল। আপনারা জানেন যে সিরাজউদ্দৌলা এবং তার নানা আলীবর্দী খান, তাদেরকে মারাঠা বর্গীরা উৎপাত করতো তখন বাংলায় এসে। তাদের বিরুদ্ধে কন্টিনিউয়াসলি যুদ্ধ করতে হয়েছিল সিরাজউদ্দৌলা, এবং তখন তিনি খুবই তরুণ, নানার সাথে গিয়ে যুদ্ধক্ষেত্রে তিনি যুদ্ধ করতেন এই মারাঠা বর্গীদের ঠেকানোর জন্যে। তো মারাঠারা তখন খুব পাওয়ারফুল, মোগলরা দুর্বল হয়ে গেছে। কাজেই আলমগীরের, যিনি আলমগীর দুই, এই আলমগীর কিন্তু আবার না, আওরঙ্গজেব না, আওরঙ্গজেবের নামও আলমগীর ছিল। আওরঙ্গজেব মারা গেছিলেন 1707 সালে, 1707 আওরঙ্গজেব মারা গেছিলেন। আর আমরা বলছি এখন 1757-এর কথা, তাই না? তো এখন তো কাজেই তাদের সেই ক্ষমতা ছিল না সেই আলমগীর দুইয়ের। এবং আরও দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে এই যুদ্ধে হারার পরে জনগণ কিন্তু রুখে দাঁড়ায় নাই। তো সেটাও একটা গুরুত্বপূর্ণ আলোচনা আমাদের আজকের বিষয়টা বুঝবার জন্যে, যে জনগণ রুখে দাঁড়ালো না কেন। অনেক বইতে লেখা আছে যে ব্রিটিশদের মাত্র 3000 সৈন্য ছিল, এবং তারা যখন মুর্শিদাবাদে ঢুকছিল তখন ব্রিটিশরা লিখেছেন যে তখন যদি যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন জনগণ, তারা যদি একটা করে ঢিল ছুটতেন তাহলে একজন ব্রিটিশও জীবন নিয়ে ফিরে যেতে পারত না। কিন্তু তারা সেই লড়াইটা করেন নাই। তার মানে অনৈক্য, একতা ছিল না। তাহলে অনৈক্য থাকলে কিভাবে একটা সাম্রাজ্যের পতন হতে পারে, তার একটা এক্সাম্পল হচ্ছে কিন্তু 1757 সাল। আচ্ছা, এরপরের ঘটনা ইন্টারেস্টিং। মীর কাসেম তিনি ছিলেন মীর জাফরের জামাতা, এবং তাকে একসময় আবার ব্রিটিশরা মীর জাফরকে সরিয়ে দিয়ে মীর কাসেমকে নবাব বানিয়ে দিল। বাট মীর কাসেম ওয়াজ ন্যাশনালিস্ট। তিনি দেখলেন যে ব্রিটিশরা সমস্ত সম্পদ লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে, এবং তিনি তখন যুদ্ধ করলেন ব্রিটিশদের বিরুদ্ধে। আনফর্চুনেটলি তিনিও যুদ্ধে পরাজিত হয়েছিলেন। এবং খুব নামকরা একটা যুদ্ধ আছে, বক্সারের যুদ্ধ। বক্সার হচ্ছে উড়িষ্যা আর বিহারের এখানে হচ্ছে বক্সার। বক্সারের যুদ্ধে পরাজিত হওয়ার পর মীর কাসেম চলে যান দিল্লিতে মোগল সম্রাটের কাছ থেকে সাহায্য আনার জন্য, কিন্তু তিনি সাহায্য আনতে পারেন নাই। তার পরিণতি খুব করুণ হয়েছিল, সেটা আবার আরেক আলোচনা, দীর্ঘ আলোচনা হয়ে যাবে, এই জন্য আমি মীর কাসেমের পরিণতিতে যাচ্ছি না। তো মীর কাসেম বক্সারের যুদ্ধে হেরে যান 1764 সালে। চিন্তা করে দেখুন যে তখন যারা সম্রাট ছিলেন তাদের মধ্যে কাণ্ডজ্ঞান এবং দেশাত্মবোধের কথা অভাব ছিল। যে আলমগীরের গল্প আমি বললাম, আলমগীর দুই, তিনি তো তখন মোগল সম্রাট। 1765 সালে সেই আলমগীর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলার দেওয়ানি দিয়ে দিলেন 1765 সালে। তার মানে 1757 সালে সিরাজউদ্দৌলা হেরে গেলেন, আর 1765 সালে দেওয়ানি দিয়ে দিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি। তার মানে বাংলার সম্পদ লুট করবার এক ধরনের
রাইট, এক অধিকার দিয়ে দেওয়া হলো ব্রিটিশদের। কেন দিলেন? আমি আগেই বলেছি, ইকোনমিক অবস্থা খারাপ ছিল, রাজকোষে কোনো টাকা ছিল না, কারণ ব্রিটিশরা অনেক টাকা নিয়ে গেছিল আলমগীরের কাছে। সেই টাকার বিনিময়ে তিনি বাংলার দেওয়ানি দিয়ে দিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি। রেজাল্ট কি হয়েছিল? তার 5 বছরের মধ্যে, ইনফ্যাক্ট 4 বছরের মধ্যে এত বেশি লুণ্ঠন করা হয়েছিল আমাদের সম্পদ, যে পৃথিবীর ইতিহাসে সব থেকে ভয়ঙ্কর দুর্ভিক্ষ হয়েছিল তখনকার বেঙ্গলে। এবং 1/3 অফ দ্য পপুলেশন অফ বাংলা, বিহার অ্যান্ড উড়িষ্যা, তিনটার, বেঙ্গল, বিহার অ্যান্ড উড়িষ্যার 1/3 পপুলেশন দে ডাইড স্টারভেশনে। তারা মারা গেছিলেন, যেটাকে বলা হয় 76-এর মন্বন্তর, 1769 এবং 1770 সালে। এবং আপনাদেরকে একটু আগেই আমি বলেছি যে 1757-এ যে ইন্ডিয়া 25% অফ দ্য গ্লোবাল জিডিপি প্রোডাকশন করত, দুর্ভিক্ষের শেষে সেটা নেমে আসে 4%-এ। 1770 সালে ইন্ডিয়া মাত্র 4% অফ দ্য জিডিপি, তার মানে এন্টায়ার ইন্ডিয়ান ইকোনমি ওয়াজ ডিস্ট্রয়েড। এবং এই বিদেশি বণিক ইস্ট ইন্ডিয়া কোম্পানি এটাকে ডিস্ট্রয় করে গিয়েছে। এই ইতিহাসগুলো জানা দরকার, কারণ এই ইতিহাসগুলো জানলে আমরা আজকের চ্যালেঞ্জটা বুঝতে পারব। তো 1757 সালে যে মুসলমানদের হাত থেকে যে ক্ষমতা চলে গিয়েছিল, সেই ভারতীয় মুসলমানদের নিজের দেশ পেতে 190 বছর অপেক্ষা করতে হয়েছিল। কারণ ভারতীয় মুসলমানরা আবার তাদের নিজের দেশ পেয়েছিল 1947 সালে। আমরা যেন ইতিহাস বর্ণনা করতে গিয়ে 1947-কে বাইপাস করার চেষ্টা না করি, কারণ তাহলে সেটি ইতিহাস বিকৃতি করা হবে। এবং আমরা আসলে বাংলাদেশ কেন তৈরি হয়েছে এটাও আমরা বুঝতে পারবো না যদি আমরা 1947-কে ইগনোর করার চেষ্টা করি। সুতরাং 1947-ও আমাদের এক প্রকার স্বাধীনতা ছিল, এটা যেন আমরা ভুলে না যাই। 190 বছর পরে ভারতীয় মুসলমানদের জন্য একটা স্বাধীন ভূমি তৈরি করা হয়েছিল, যার পূর্ব অংশ আমাদের ছিল, বাঙালি মুসলমানদের। এবং বাঙালি মুসলমানদের নিজেদের দেশ হতে আরও 24 বছর অপেক্ষা করতে হয়েছে। 1971-এ আমরা সেটা পেলাম, মানে বাঙালি মুসলমানরা তাদের নিজের স্বাধীন দেশ পেল। তো এই যে ধারাবাহিকতা, এটা আমাদেরকে উপলব্ধি করা দরকার যে কিভাবে আমরা এই দেশের নাগরিক হতে পারলাম, এবং আমাদের আইডেন্টিটিটা বোঝা দরকার। যেমন আমার আগের বক্তারা বঙ্গভঙ্গ নিয়ে অনেক কথা বলেছেন, আমি শুধু বঙ্গভঙ্গ নিয়ে আপনাদেরকে একটা কথা বলি। বঙ্গভঙ্গ যখন হয় 1905 সালে, তখন এটার যারা প্রতিবাদ করেছিলেন তারা প্রধানত বর্ণ হিন্দু ছিলেন, কারণ তারা মনে করেছিলেন যে বঙ্গভঙ্গ যদি হয়ে যায় তাহলে পূর্ববঙ্গের যে অবহেলিত কৃষক, প্রধানত কৃষক, বাঙালি মুসলমান এবং হিন্দুরাও ছিলেন, নিম্নবর্ণের হিন্দুরা ছিলেন, তাদেরকে শোষণ করা সম্ভব হবে না। এই কারণে তারা বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিলেন, প্রধানত বর্ণ হিন্দু গোষ্ঠী, যার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরও ছিলেন, কারণ তার জমিদারি ছিল পূর্ববঙ্গে। এই জন্যে তিনি এটার বিরুদ্ধে ছিলেন। আমি কিন্তু রবীন্দ্রনাথের কবিতার একজন মহাভক্ত। কবি রবীন্দ্রনাথের ভক্ত হবে, জমিদার রবীন্দ্রনাথের ভক্ত নয়। এই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে যে কবিতা এবং জমিদারি এই দুটো ভিন্ন বিষয়। এই বিষয়ের দিকে আমরা আলাদা করে রাখবো। আমরা পাকিস্তানিদের মতো এত বোকা না যে আমরা বলবো রবীন্দ্রসঙ্গীত ব্যান্ড করে দিতে হবে, এত বোকা না আমরা। আমরা বলবো আমরা রবীন্দ্রসঙ্গীতও শুনবো আর জমিদার রবীন্দ্রনাথের সমালোচনাও করবো, দুটোই আমরা করবো। তো এই কারণে, এবং তারা বঙ্গভঙ্গের বিরোধিতা করেছিলেন। অথচ এই বর্ণ হিন্দুরাই 1947 সালে বঙ্গভঙ্গের জন্যে তারাই প্রধানত দায়ী। কারণ 1947 সালে যখন মুসলমানদের জন্য একটা স্বাধীন রাষ্ট্রের কথা বলা হলো, তখন একটা প্রস্তাব হয়েছিল যে ইউনাইটেড বেঙ্গল করা হবে, তাহলে দুটো দেশ হবে, এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে দুটো মুসলমান প্রধান দেশ হবে, একটা হবে পশ্চিমে, একটা হবে পূর্ব অংশে। কিন্তু বর্ণ হিন্দুরা তখন বলল আমরা কোনো অবস্থাতে মুসলমানদের অধীনে থাকবো না, কারণ বেঙ্গলে তখন মুসলমানদের মেজরিটি ছিল। মানে ইউনাইটেড বেঙ্গলে যদি আমরা হিসাব করি 56% ছিল মুসলমানদের
জনসংখ্যা, আর 46% ছিল বর্ণ হিন্দু এবং নিম্ন হিন্দুদের জনসংখ্যা 46%। কাজে বর্ণ হিন্দুরা মনে করলো যে বেঙ্গল যদি এক হয়ে যায় তাহলে সেখানে তো ডেমোক্রেটিক কারণে, ডেমোগ্রাফির জন্যে মুসলমানরা সেখানে রাষ্ট্র ক্ষমতায় থাকবে। তো হিন্দুরা তখন বলল যে না, আমরা মুসলমানদের অধীনে আমরা থাকবো না, কাজে বাংলা ভাগ করতে হবে। তো এটা একটা ইতিহাসের খুব ইন্টারেস্টিং টুইস্ট, যে যারা 1905 সালে বঙ্গভঙ্গের বিরোধিতা করলো তারাই 1947 সালে বঙ্গভঙ্গকে সমর্থন করলো। তো এই বিষয়গুলো আপনাদের জেনে রাখা দরকার। তো আমরা কি জানলাম? আমরা জানলাম যে পলাশির যুদ্ধ প্রধানত হয়েছিল অর্থ সম্পদ লুট করবার জন্যে। আপনাদেরকে আরেকটা মজার কথা বলি, এই যে লুট শব্দটা আমি ব্যবহার করলাম, লুট তো আমাদের বাংলা শব্দ বা উর্দু শব্দ বা ইন্ডিয়ান ওয়ার্ড। আমি যদি এভাবে বলি যে উর্দু লুট ইজ অ্যান ইন্ডিয়ান ওয়ার্ড, কিন্তু লুট কিন্তু ইংরেজিতেও আছে। ওরা লেখে LOOT, লুট। এটা কেন লেখে জানেন? এই ইতিহাসটা খুব গুরুত্বপূর্ণ। এটা লেখে ক্লাইভের লুটপাটের পর থেকে। এর আগে ইংরেজরা লুট শব্দ জানতো না, কারণ ক্লাইভ বাংলার সম্পদ এত পরিমাণ লুট করেছিল যে এটা দেখে ইংরেজি ডিকশনারিতে লুট একটা ওদের ইংরেজি শব্দতে পরিণত হয়েছিল এই ক্লাইভের লুট করা দেখে। এবং আরেকটা বিষয় আপনাদের মনে রাখা দরকার, সেটা হলো যে পলাশী যুদ্ধের পরে নবাব সিরাজউদ্দৌলার চরিত্র হনন করে প্রচুর বই লেখা হয়েছে, এবং এই বইগুলো প্রধানত তথাকথিত ব্রিটিশ ঐতিহাসিকরা লিখেছেন, এবং তার মধ্যে অনেক গল্প আছে, তার সম্পর্কে মিথ্যা কথা প্রচুর আছে। তার মধ্যে একটা হয়তো আপনারা জানেন, সোকল্ড ব্ল্যাক হোল অফ ক্যালকাটা। কলকাতায় একজন হলওয়েল নামে একজন ব্রিটিশ সৈনিক, তিনি একটা মিথ্যা গল্প ফেলেছিলেন যে তাদেরকে নাকি একটা ছোট্ট জায়গার মধ্যে 150 লোককে রেখে নিঃশ্বাস বন্ধ করে তারা মারা গেছিল। ছোট একটা জায়গার মধ্যে 150 লোক থাকার কারণে তারা মারা গেছিল, এবং এটার জন্য তারা এটাকে বলতো ব্ল্যাক হোল। এবং এই পুরো জিনিসটা বানোয়াট ছিল। এটা সিরাজউদ্দৌলার চরিত্র হনন করবার জন্য এই জন্যে করা হয়েছে যে ক্লাইভ জানতো যে সে একটা অন্যায় যুদ্ধে পরাজিত করেছে সিরাজউদ্দৌলাকে। এখন তার যে অন্যায়, এটা লিগালাইজ করবার জন্যে, লেজিটিমাইজ করবার জন্যে সে প্রমাণ করতে চেয়েছিল যে সিরাজউদ্দৌলা একজন দুশ্চরিত্র, একজন ব্যর্থ শাসক ছিলেন, কিন্তু পুরোটাই মিথ্যা কথা। দুর্ভাগ্যের বিষয় হলো সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যে এই ধরনের মিথ্যাচার করা হয়েছে সেগুলো কিন্তু ডিবাঙ্ক করে বাঙালি মুসলমানরা তেমন একটা বইপত্র লেখে নাই, কিংবা মুসলমানরাও খুব একটা বইপত্র লেখে নাই। এটা আমাদের ব্যর্থতা। আমি মনে করি, আমি আজকে এই কথা বলতে গিয়ে আমি প্রস্তাব রাখতে চাই, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির কাছে ভিসি সাহেব এখানে আছেন, প্রফেসর সাহেব আছেন হিস্ট্রির, আমি এই বুড়ো বয়সে ইতিহাস নিয়ে নাড়াচাড়া করি। আপনারা একটা PhD কোর্স করতে পারেন বা প্রজেক্ট দিতে পারেন যে আসলে সিরাজউদ্দৌলার সম্পর্কে এই যে মিথ্যা কথাগুলি রটনা করা হয়েছে এর উপরে একটা, আমার মনে হয় একটা থিসিস জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে করা সম্ভব বলে আমি মনে করি। হিস্ট্রি ডিপার্টমেন্টে একটা চিন্তা করি, কারণ এটুকু আমাদের, আমি বলবো যে সিরাজউদ্দৌলার প্রতি এটুকু আমাদের ঋণ, কারণ তিনি লড়াই করেছিলেন। একটা 24 বছরের তরুণ, আপনারা চিন্তা করে দেখেন, অনেকটা আমাদের এই বিপ্লবের মতো। বিপ্লবের যারা ছেলেরা ছিল, তাদের জিতুদের বয়স কত, তারা বিপ্লব করেছে। তো সিরাজউদ্দৌলার বয়স 24 বছর ছিল। 24 বছরের একটা তরুণ ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করছেন দেশের স্বার্থে, তার নিজের স্বার্থে না। তিনি তো আপোষ করতে পারতেন, আপোষ করেন নাই, না করে তিনি লড়াই করছেন তার নিজের দেশের সম্পদ রক্ষার জন্যে, তার নিজের দেশের স্বাধীনতা রক্ষার জন্য। কাজে তার প্রতি আমাদের ঋণ আছে। সেই ঋণটা আমরা শোধ করতে পারি অন্তত এইটুকু করে যে তার সম্পর্কে যে মিথ্যা কথাগুলো রটনা করা হয়েছে এগুলো যে মিথ্যা, এটা প্রমাণ করার জন্য আমাদের কিছু একাডেমিক কাজ করতে হবে। একাডেমিক কাজ না করে শুধু আমার মতো বক্তৃতা দিলে লাভ হবে না, একাডেমিক কাজ করতে হবে। এবং আপনারা জানেন যে নেতাজি সুভাষচন্দ্র বোস, তিনি কিন্তু এই কলকাতার যে ব্ল্যাক হল, যেটাকে হলওয়েল মনুমেন্ট বলতো আর কি, তারা একটা মনুমেন্ট করেছিল ব্রিটিশরা ওখানে, হলওয়েল মনুমেন্ট, এটাকে সরানোর জন্য আন্দোলন করেছিলেন। তিনি বলেছিলেন এটা মিথ্যা কথা এবং হলওয়েল মনুমেন্ট সরাতে হবে, এবং তার আন্দোলন সফল হয়েছিল। হলওয়েল মনুমেন্ট কিন্তু সরানো হয়েছিল সেখান থেকে। তো যাই হোক, এই কাহিনীগুলো বললাম যেহেতু আমরা আজকে
পলাশী দিবস নিয়ে আলোচনা করছি। তো আমার বক্তব্য আর বেশি দীর্ঘায়িত করব না, ভিসি সাহেব ব্যস্ত মানুষ, তার বক্তব্য আমরা শুনবো। শেষ কথা আমি যেটা বলতে চাই, আজকে চলে এসে আমি মডার্ন আজকের দিনে চলে এসে যে সিরাজউদ্দৌলা হেরে গেল কেন, অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে অনৈক্য। আমি যেটা বলেছি যে যখন ব্রিটিশ সৈন্যরা ঢুকছে তখন একজন করে যদি ঢিল ছুটত তাহলে ব্রিটিশরা ওই দিনই অক্কা পেত বা পালিয়ে যেতে বাধ্য হতো। দুর্ভাগ্যজনকভাবে বিপ্লবের পরে আমরা বিপ্লবীদের মধ্যেই অনৈক্য দেখতে পাচ্ছি, এবং বিপ্লবীদের মধ্যে অনৈক্যের ফলে ফ্যাসিবাদ আবার মাথাচাড়া দিয়ে উঠতে শুরু করেছে। এ ব্যাপারে আপনাদেরকে আমি সাবধান করতে চাই। আমি বাংলাদেশের একজন প্রবীণ নাগরিক, আর কদিন পরে আই উইল বি 73 ইয়ার্স ওল্ড। সুতরাং এটা বলার আমি সম্ভবত অধিকার রাখি যে আপনারা ক্ষমতার দ্বন্দ্বের কারণে দেশের স্বার্থে অনৈক্য সৃষ্টি করবেন না। আপনারা এমন অনৈক্য সৃষ্টি করবেন না যাতে ফ্যাসিবাদ আবার ফিরে আসার স্বপ্ন দেখতে পারে। কদিন আগে ফ্যাসিস্ট মহিলা, যিনি তার প্রভুর দেশে পালিয়ে আছেন, তিনি বলেছেন তিনি এই বছরের মধ্যেই নাকি বাংলাদেশে ফিরবেন। এটার ধৃষ্টতা হয়েছে কেন জানেন? কারণ বিপ্লবীদের মধ্যে অনৈক্য। আমার কথা হলো, রাজনীতিতে যদি গণতান্ত্রিক রাজনীতি হয় সেখানে অবশ্যই সরকারি দল এবং বিরোধী দল থাকবে, এবং দুই দল জনগণের ভোট পাওয়ার জন্য প্রতিযোগিতা করবে, এটা অ্যাকসেপ্টেড, কোনো সমস্যা নাই, তারা অবশ্যই প্রতিযোগিতা করবে, এবং যার যার পলিটিক্যাল ন্যারেটিভ থাকবে। কিন্তু এমন পলিটিক্যাল ন্যারেটিভ কারো থাকা উচিত না যাতে করে পরাজিত ফ্যাসিবাদ উপকৃত হতে পারে। কাজেই আপনারা যখন ন্যারেটিভ তৈরি করবেন, ইভেন স্টুডেন্ট লিডারদেরও আমি বলবো, আপনারাও যখন ছাত্র রাজনীতি করবেন এমনভাবে একে অপরকে আক্রমণ করবেন না যাতে মনে হতে পারে যেন ফ্যাসিস্টদের তুলনায় আপনারা একে অপরের আরো বড় শত্রু। এটা যেন মনে না হয় আপনাদের। 2 বছর আগে কিন্তু আপনারা মিত্র ছিলেন। 2 বছর আগে আপনারা একসাথে ফ্যাসিস্ট গুলির সামনে বুক পেতে দিয়েছেন আবু সাইদের মতো। এই স্মৃতিটা কখনো ভুলবেন না আপনারা। আপনাদের একজন শিক্ষক একটু আগে দেখাচ্ছিলেন তিনি কিভাবে আহত হয়েছিলেন এই বিপ্লবের সময়, আমি সেই ছবি দেখছিলাম। তো সুতরাং আমাদের কাজ হচ্ছে এখন, আমরা বহু কষ্টে আমাদের স্বাধীনতা ফিরে পেয়েছি। 15 বছরে বাংলাদেশ ভারতের অলিখিত উপনিবেশে পরিণত হয়েছিল। সেখান থেকে আমাদের তরুণ প্রজন্ম লড়াই করে আমাদেরকে স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে। এই স্বাধীনতা আমাদেরকে রক্ষা করতে হবে, এবং এই স্বাধীনতা রক্ষা করতে হলে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা রাজনীতির জন্য প্রতিদ্বন্দ্বিতা করব, কিন্তু একে অপরকে শত্রু জ্ঞান করব না, প্রতিদ্বন্দ্বী জ্ঞান করব। শত্রু এবং প্রতিদ্বন্দ্বীর মধ্যে পার্থক্য আছে, এই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে। যদি আমরা সেটা বুঝতে পারি তাহলে এই পলাশী নিয়ে আলোচনা সার্থক হবে। আর এটা যদি আমরা বুঝতে না পারি তাহলে এরকম সেমিনার আমরা করব, এখানে বসবো, আমরা বলবো, আপনারা শুনবেন, বাড়িতে চলে যাব, সব ভুলে যাব, কাজের কাজ কিছুই হবে না। কাজেই আমরা সবাইকে আমরা সম্মান জানাই, যারাই এই রাষ্ট্রকে স্বাধীন করেছেন, স্বাধীনতার জন্য জীবন দিয়েছেন, স্বাধীনতা রক্ষার জন্য জীবন দিয়েছেন, সবাইকে আমরা সম্মান জানাই। এবং আমরা আশা করব যে নবাব সিরাজউদ্দৌলার যে স্মৃতি, তার প্রতি আমরা শ্রদ্ধা প্রদর্শন করব, এবং তিনি যে লড়াইটি করেছিলেন সেই লড়াইটির কথা আমরা সর্বদা মনে রাখব, এবং আমরা যেন কোনোভাবে আবার ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো কোনো বিদেশি বণিক গোষ্ঠীকে বাংলাদেশকে করায়ত্ত করতে না দেই, এই আহ্বান জানিয়ে এবং দেশকে ঐক্যবদ্ধ রাখার জন্য সবাই কাজ করব, সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।